হচ্ছে রেকর্ড। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফিজিক্যাল অপটিক্সের দ্বিতীয় ক্লাস নিব। আশা করি তোমরা সুস্থ আছো সবাই। আমরা পূর্বের ক্লাসের পরের টপিক থেকে আলোচনা করব। অপবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখন আজকে একক চিরে দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন আলোচনা করব। ডিফ্রাকশন এট এ সিঙ্গেল স্লিট। আমরা পরের চিত্রটায় যাই। দেখো, চিত্রের বর্ণনা এখানে দেওয়া আছে। এস একটি উৎস, এবি একটি চির, তার প্রস্থ, তার দূরত্ব, দৈর্ঘ্য দেওয়া আছে এ। এস উৎস থেকে, এস উৎসর সামনে একটি লেন্স আছে, উত্তর লেন্স। আলোক রশ্মি এসে সমান্তরাল ভাবে এবি চিরের উপর পড়ে গোলীয় তরঙ্গ আকারে আরেকটি লেন্সের মাধ্যমে ও বিন্দুতে একীভূত হয়। দেখো, এখানে সেই কথাই বলা হচ্ছে। দেখো, একটি সরু ছিদ্র চির এবি বিবেচনা করা যাক। চিরের প্রস্থ এ, চিরটি বইয়ের তলের সাথে অবিলম্বভাবে অবস্থিত। এই চিরের সামনে একটি উত্তর লেন্স এলন স্থাপন করা আছে। এই লেন্সের প্রধান ফোকাসে স্থাপিত একটি সরু ছিদ্র। এস থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণে আলো লেন্সে প্রতিসরিত হয়ে সমান্তরাল গুচ্ছে পরিণত হয়। এই সমান্তরাল রশ্মিগুচ্ছ সমতল তরঙ্গ মুখের আকারে এবি চিরের উপর পড়ে। এবি থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছকে অন্য একটি উত্তর লেন্স L2 এর সাহায্যে তার ফোকাস তলে স্থাপিত MN পর্দার উপর কেন্দ্রীভূত করা হয়। এবি চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি প্রথমে এবি বিন্দুর উপরে পড়ে, পরে বি বিন্দুর উপরে পড়ে কোনো দিকে বিচ্যুত না হয়ে এরা যদি সরাসরি দেখো সমান্তরাল ভাবে এই লেন্সের উপর পতিত হয় এবং লেন্স দ্বারা প্রতিসরিত রশ্মিগুলো, সমান্তরাল রশ্মিগুলো ও বিন্দুতে একীভূত হয়েছে। আবার কিছু রশ্মি থিটা কোণে, দেখো থিটা কোণে অপবর্তিত হয়ে L2 লেন্সে পতিত হয় এবং CO প্রাইম ও O1 অভিমুখে গিয়ে L2 লেন্সে পড়ে তারপরে M2 লেন্সে পতিত লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে O1 বিন্দুতে একত্রিত হয়। এক্ষেত্রে তরঙ্গগুলোর সমান পথ অতিক্রম করে না বলে O1 বিন্দুতে ওই সকল তরঙ্গের দশা এক হবে না। ও বিন্দুতে তীব্রতাও সর্বোচ্চ বা O1 বিন্দুতে তীব্রতা বা সর্বোচ্চ হবে না। আমরা ও বিন্দুতে তীব্রতা সর্বোচ্চ হয়েছে, এই জন্য এই বিন্দুকে চরম বিন্দু বলবো, কিন্তু O1 বিন্দুকে চরম বা অবম তা নির্ভর করবে তরঙ্গগুলির পথ পার্থক্যের উপর। চিত্র থেকে দেখা যায় যে এবি চিরের প্রান্ত বিন্দু এ ও বি থেকে নির্গত দুটি গৌণ তরঙ্গের পথ পার্থক্য বিডি সমান সমান এ বি সাইন থিটা সমান সমান এ সাইন থিটা। গাণিতিক হিসাবের জন্য ওয়ান বিন্দুটি চরম বা অবম নিম্নোক্ত শর্ত পাওয়া যায়। কি শর্ত? অবমর শর্ত হলো ও বিন্দুর উভয় পার্শ্বে n তম অবম বিন্দুর জন্য অপবর্ত কোণ যদি থিটা n হয়, তাহলে a sin theta n equal to n lambda, n equal to 1 2 3। আর চরমের শর্ত, ও বিন্দুর উভয় পাশে n তম চরম বিন্দুর অপবর্তন কোণ থিটা n প্রাইম হলে a sin theta n প্রাইম equal to twice n plus 1 lambda by 2 হবে। এই সমীকরণ দ্বয়ে n1 equal to 1 2 3 ইত্যাদি বসে ও বিন্দুর উপরে এবং নিচে বিভিন্ন ডোরার অবস্থান নির্ণয় করা যায়। সমীকরণ দুটি থেকে আরো দেখা যায় যে পরপর দুটি অবম বিন্দু বা অন্ধকার ডোরার প্রায় মাঝখানে একটি করে চরম বিন্দু আলোকিত ডোরা পাওয়া যাচ্ছে। মুখ্য চরম বিন্দুর ও এবং তার দুপাশে চরম বিন্দু সমূহকে গৌণ চরম বিন্দু বলে। গৌণ চরম বিন্দুগুলির উজ্জ্বলতা ক্রমশ হ্রাস পেতে থাকে। আমরা এখন অপবর্তনের টপিক মোটামুটি শেষ হয়ে গেল। একক চিরের অপবর্তনে আমরা ব্যতিচার আগে আলোচনা করেছি, এখন ব্যতিচার অপবর্তনের মধ্যে পার্থক্যগুলো কি এগুলো নিয়ে আলোচনা করব। ব্যতিচার কি ছিল? ব্যতিচার ছিল একই উৎস থেকে নির্গত দুটি সুসংগত তরঙ্গমুখ থেকে প্রাপ্ত তরঙ্গের উপরিপাতনের ফলে
ব্যতিচার সৃষ্টি হয়। আর অপবর্তন একই তরঙ্গ বিভিন্ন অংশ থেকে, এখানে খেয়াল করতে হবে একই উৎস থেকে নির্গত, আর এটা হলে বিভিন্ন অংশ থেকে তরঙ্গমুখী নির্গত গৌণ তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে অপবর্তন সৃষ্টি হয়। ব্যতিচার সৃষ্ট ডোরাগুলি প্রস্থ সমান নাও হতে পারে, অপবর্তনের সৃষ্ট ডোরাগুলি প্রস্থ সমান হয় না। ব্যতিচারে সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কোনো আলো থাকে না। অপবর্তনের সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না, এতে সবসময় কিছু আলো থাকে। ব্যতিচারে সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা তথা উজ্জ্বলতা সমান হয়। অপবর্তনের সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা সমান হয় না। এবার আসো অপবর্তন গ্রেটিং, ডিফ্রাকশন গ্রেটিংটা কি? গ্রেটিং বা জাজরি বলা হয়ে থাকে। অপবর্তন কি, গ্রেটিং কি? পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে অপবর্তন গ্রেটিং বলে। কিভাবে তৈরি করা হয়? একটি সুচালো অগ্রভাগ বিশিষ্ট হীরার টুকরা নিয়ে একটি স্বচ্ছ সমতল কাঁচ পাতে দাগ কেটে বা রেখা টেনে গ্রেটিং তৈরি করা হয়। এই দাগগুলো সমব্যবধানে অবস্থিত থাকে এবং এগুলো পরস্পর সমান্তরাল হয়। এই পাতের উপর আলো আপতিত হলে আলো দুটি দাগের মধ্যবর্তী স্বচ্ছ অংশের মধ্য দিয়ে যেতে পারে। সুতরাং দুটি দাগের মধ্যবর্তী স্বচ্ছ অংশগুলো চিরের মতো কাজ করে। প্রতিটি দাগ অস্বচ্ছ ব্যবধানে কাজ করে। আমরা পরীক্ষাগারে যে সকল গ্রেটিং ব্যবহার করি তা প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000 পর্যন্ত দাগ কাটা থাকে। ফলে একটি চিরের প্রস্থ হয় প্রায় 10⁻⁻⁴ সেন্টিমিটার। গ্রেটিং ধ্রুবক কি? এই অস্বচ্ছ অংশ আর স্বচ্ছ অংশের দূরত্বটা মিলে একসাথে যে অংশটা হয় সেটাকে গ্রেটিং ধ্রুবক বলে। তাহলে কি হয় সংখ্যাটা? গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। অর্থাৎ একটি স্বচ্ছ অংশ একটি অস্বচ্ছ অংশের দূরত্বকে একসাথে গ্রেটিং ধ্রুবক বলে। যদি প্রতিটি চিরের প্রস্থ a হয়, প্রতিটি রেখার প্রস্থ b হয়, তাহলে গ্রেটিং ধ্রুবক d হবে a প্লাস b। গ্রেটিং এর প্রতি একক রেখার দৈর্ঘ্য সংখ্যা যদি n হয় তো n ইকুয়াল টু 1/d হবে। তাহলে এর ইকুয়াল টু আমরা পেলাম 1/a প্লাস b। গ্রেটিং এর a প্লাস b ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুকে অনুরূপ বিন্দু করেসপন্ডিং পয়েন্টস বলে। গ্রেটিং কর্তৃক অপবর্তন, আমরা এখন দেখি একটা গ্রেটিং কর্তৃক অপবর্তন। ABCD একটি অপবর্তন গ্রেটিং ধরলাম। প্রতিটি দেখো স্বচ্ছ অংশ হলো দৈর্ঘ্য বা দূরত্ব a, আর অস্বচ্ছ অংশের দাগের দৈর্ঘ্য হলো d। এক বর্ণ গ্রেটিং এর উপর এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়েছে। দেখো এখানে বেশিরভাগ আলোর কোনরূপ অপবর্তন না ঘটিয়ে অপবর্তিত হয়ে সোজাসুজি সরল পথে গিয়ে ও বিন্দুতে S1 S2 পর্দার ও বিন্দুতে কেন্দ্রীভূত হবে। ফলে ও বিন্দুটি খুব উজ্জ্বল দেখাবে, এটি হবে কেন্দ্রীয় চরম বিন্দু। এখন গ্রেটিং এর চিরগুলি খুব ছোট হয়, চির অতিক্রম করার সময় কিছু আলো অপবর্তিত হয়ে বিভিন্ন দিকে গমন করে। ধরি যে থিটা কোণে এরা অপবর্তিত হয়েছে। অপবর্তিত রেখাগুলো সমান্তরালে অগ্রসর হলো। সামনে যদি একটি লেন্স দেই, লেন্স দ্বারা একীভূত হয়ে এটা পি বিন্দুতে একটি মিলিত হবে এবং পি বিন্দুটি চরম না অবম বিন্দু তা নির্ভর করবে তরঙ্গগুলির পথ পার্থক্যের উপর। আমরা এই বিন্দু থেকে যদি ডিএস রেখার উপর একটা এন লম্ব টানি তাহলে দেখা যাবে পথ পার্থক্য এই ডিএন বা সিএম, এম লম্ব টানি সিএম সমান সমান এসি সাইন থিটা। এসি সাইন থিটা, এসি দৈর্ঘ্য সমান সমান এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু ডি সাইন থিটা। গাণিতিক হিসাবের জন্য পি বিন্দুটি চরম না অবম হওয়ার নিম্নোক্ত শর্ত আমরা পাই আগের মতো ডি সাইন থিটা এন সমান সমান এন ল্যামডা ডি সাইন থিটা এন। অবমর শর্ত হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা বাই 2। চরম বিন্দুর শর্তে n ইকুয়াল টু 0 বসালে কেন্দ্র চরম বিন্দুর এবং n ইকুয়াল টু 1 2 3 বসালে আমরা কেন্দ্রীয় চরম বিন্দুর পাশে চরম বিন্দুর অবস্থানগুলি আমরা পাই। এবারে আমরা আলোচনা করব আলোর সমবর্তন নিয়ে।
আলোর ব্যতিচার অপবর্তন পরীক্ষার মাধ্যমে আমরা জেনেছি যে আলো তরঙ্গধর্মী, কিন্তু এটি আট তরঙ্গ না দ্বিগল তরঙ্গ তা জানার জন্য আমরা নিশ্চিত হতে পারিনি। জানার জন্য আমাদের সমবর্তন নিয়ে আলোচনা করতে হবে। তাই নিচের পরীক্ষাটির মাধ্যমে আমরা এটা একটু পরিষ্কার হই। এই দেখো, এখানে দুটি চির S1 S2 দেখানো হয়েছে। একটা সরু রশ্মি বি অবলম্বন থেকে বেঁধে সমান্তরালে S1 S2 দ্বিতীয় অবলম্বন থেকে বেঁধে চির দুটিকে সমান্তরালে রেখে এদের মধ্যে দিয়ে রশ্মিটি প্রবেশ করানো হয়েছে। এবার রশ্মির মুক্ত প্রান্ত এটা, এই প্রান্ত যদি ধরি, এই প্রান্তকে ধরে নিচে যদি S1 S2 সমান্তরালে স্লিট দুটি সমান্তরালে যদি এটা তরঙ্গ সৃষ্টি করি, তাহলে দেখা যাবে যে এই কম্পন, এই তরঙ্গ স্লিট দুটি সমান্তরালে কম্পিত হচ্ছে এবং স্লিট দুটি দিয়ে অতিক্রম করছে। কিন্তু S2 স্লিটকে যখন যদি ঘুরায় S1 এর সমাপনে নিয়ে আসি, তখন দেখা যায় যে আর রশ্মির কম্পন তরঙ্গ আর S2 স্লিট দিয়ে প্রবেশ করছে না। আবার যখন ঘুরিয়ে সমান্তরালে নিয়ে আসি, তখন দেখা যায় যে আবার প্রবেশ করছে। এবার S1 রশ্মির কম্পনের সমান্তরালে রেখে S2 কে S1 এর সমকোণে রেখে রশ্মির নিচে কম্পন সৃষ্টি করলে আমরা দেখলাম যে স্লিট বেরিয়ে যায় এবং S2 স্লিটকে আর অতিক্রম করতে পারে না। আমরা দেখলাম এখানে রশ্মিটিকে S1 এর সাথে বর্ণনা দিলাম। চিত্রে যে সরু রশ্মি ও চির দুটি S1 S2 দেখানো হয়েছে, রশ্মির এক প্রান্ত একটি দ্বিতীয় অবলম্বন এখন রশ্মিটির প্রান্ত বৃত্তাকারে যদি ঘুরাই, বৃত্তাকারে ঘুরালে বৃত্তাকার গতি সৃষ্টি হবে যা S1 পর্যন্ত আসবে, কিন্তু S1 এর পরে শুধুমাত্র রৈখিক গতি দেখা যাবে, কারণ বৃত্তাকার অংশের যে অংশ S1 এর সমান্তরাল করে সেই অংশই S কে অতিক্রম করতে পারে। রশ্মির পরিবর্তে যদি স্প্রিং নিয়ে সামনে পিছনে দ্বিগল তরঙ্গ সৃষ্টি করি, তাহলে S1 S2 যে কোনো অবস্থানের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। ঠিক একই ধরনের ঘটনা দেখা যায় যখন আলোক রশ্মি টুরমালিন ক্যালাসের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। টুরমালিন হচ্ছে অনেকগুলি ধাতব অক্সাইডের রাসায়নিক সংমিশ্রণে তৈরি একটি ক্যালসিত পদার্থ। ষড়ভুজ আকৃতির এই হালকা সবুজ রঙের হয়। টুরমালিন বৃহত্তর কর্ণকে বলা হয় আলোক অক্ষ। দেখো, আমরা একটা আলোক উৎস নেই, নিশ্চিত হচ্ছে তার গতিপথে যদি টুরমালিন ক্লাস T1 T2 সমাক্ষভাবে রেখেছি। টুরমালিন T2 পেছনে চোখ রাখছি দর্শকের জন্য, যেখানে চোখে আলো প্রবেশ করবে। এখন T1 T2 ক্যালাস দ্বয়কে সমান্তরালে রেখে উভয় ক্যালাসকে একসঙ্গে যদি ঘুরাই, সমান্তরালে রেখে, দর্শকের চোখে আলোর তীব্রতার কোনো পরিবর্তন হবে না। কিন্তু T2 কে যদি ঘুরাতে ঘুরাতে প্রায় 90 ডিগ্রি ঘুরাতে, বিভিন্ন কোণে ঘুরাতে থাকি বা সমকোণে নিয়ে আসি, তখন দেখা যায় যে আলোক রশ্মি আর প্রবেশ করছে না এবং তীব্রতা হ্রাস পাচ্ছে। আগের মতোই আমরা স্লিট S1 S2 যেভাবে করলাম। এখানে গ চিত্রে কি দেখা যাচ্ছে? যেখানে পুরোপুরি 90 ডিগ্রি কোনো আলোয় প্রবেশ করছে না। এখানে আলোর তীব্রতা হ্রাস পাচ্ছে যখন ঘুরাচ্ছি, যখন পুরোপুরি 90 ডিগ্রি চলে আসছে তখন কোনো আলো আসছে না। উচ্চ থেকে যে আলো নিঃসৃত হয় সেটি হলো অসমবর্তিত আলো। এখানে আলোর কম্পন চারদিকে থাকবে, কিন্তু যখনই আলো T1 ক্যালাসের মধ্য দিয়ে যাবে, তখন আলোর কম্পন শুধুমাত্র একটি তলে সীমাবদ্ধ হয়ে যায় এবং সমবর্তিত হয়। T1 T2 আলোর কক্ষ যতক্ষণ সমান্তরাল থাকে ততক্ষণ T2 দ্বারা আলো সমবর্তিত হয়। এখানে T1 ক্যালাসকে সমবর্তক বা পোলারাইজার বলে, আর T2 ক্যালাসকে অ্যানালাইজার বলা হচ্ছে। আলোর সমবর্তনের সংজ্ঞা আমরা কি জানতে পারলাম? কোনো তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটি নির্দিষ্ট দিকে বা তলে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই প্রক্রিয়াকে সমবর্তন বা পোলারায়ন বলে। আমরা কিছু সমবর্তন সংক্রান্ত কতিপয় সংজ্ঞা কতিপয় রাশি আছে। অসমবর্তিত আলো কাকে বলে?
যখন আলোক তরঙ্গের জন্য আলোর গতির অভিমুখের অবিলম্ব তলে তরঙ্গজনিত কম্পন সব দিকে সমানভাবে সম্পাদিত হয় তখন তাকে অসমবর্তিত আলো বলে। সমবর্তিত আলো কাকে বলে? যখন একটি মাত্র তলে সীমাবদ্ধ হয় তখন তাকে সমবর্তিত আলো বলে। সমবর্তক কাকে বলে? কোনো ক্যালাস বা অন্য কিছুর সাহায্যে যদি অসমবর্তিত আলোর একটি বিশেষ অভিমুখের কম্পন ছাড়া অন্যান্য অভিমুখের আন্দোলনকে শোষণ করে সমবর্তিত আলো পাওয়া যায় তাহলে সেই ক্যালাস বা বস্তুকে সমবর্তক বলে। বিশ্লেষক কাকে বলে? আলোক সমবর্তিত কিনা আলোক তরঙ্গ তা পরীক্ষা করা যায় যা দ্বারা সেটিকে বিশ্লেষক বলা হচ্ছে। সমবর্তন কোণ কাকে বলা হচ্ছে? প্রতিফলক মাধ্যমে আপতন কোণ ধীরে ধীরে পরিবর্তনকালে এমন একটি কোণ পাওয়া যাবে যা সমবর্তন সর্বাধিক হয়, এই কোণটিকে সমবর্তন কোণ বলে। কম্পন তল, আলোক তরঙ্গ যে তলে কম্পিত হয় তাকে কম্পন তল ছবিতে দেখা যাচ্ছে। এখানে কম্পন তল GFEH। সমবর্তন তল দেখো কম্পন তলের সাথে সমতলে অবস্থিত, যে তলটি লম্বভাবে অবস্থিত সেটা হলো সমবর্তন তল। এখানে ABCD এই তলটি হচ্ছে সমবর্তন তল। এখন এখানে আলো যে এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ, তার অনেক তড়িৎ ভেক্টর ও চৌম্বক ভেক্টর থাকে। যখনই একগুচ্ছ আলোক রশ্মি আলোক উৎসের অনুপরমাণুর সকল তরঙ্গ নিঃসরণ করে, এই সকল তরঙ্গ নিঃসরণ প্রতিটি পরমাণুই এক একটি তরঙ্গ নিঃসৃত করে যা ই এর দিকে কম্পমান। যেহেতু যে কোনো দিকেই কম্পন সম্ভব সুতরাং লব্ধি তরঙ্গ হচ্ছে আলাদা আলাদা পরমাণু কর্তৃক নিঃসৃত তরঙ্গগুলির উপরিপাতনের ফল। এর ফলে আমরা একটি অসমবর্তিত আলোক তরঙ্গ পাই। দেখো এটা হলো দুটি ভেক্টরই আছে এখানে, সব দিকে কম্পিত। কাগজের তলে যদি লম্ব বরাবর যদি গোল চিহ্ন দ্বারা ধরি আর এই তীর চিহ্ন দ্বারা লম্বা দ্বারা প্রকাশ করা হয়েছে বিভিন্ন দিকে, এটা হলো অসমবর্তিত আলো। আর সমবর্তিত আলো হচ্ছে একটা তলে কম্পিত হচ্ছে, দেখো গোলাকার চিহ্ন দ্বারা এবং লম্বা রেখা দ্বারা যে প্রকাশ করা হচ্ছে, এটা হলো সমবর্তিত আলো। তড়িৎ ভেক্টরের দিক তরঙ্গ সঞ্চালের দিকের সাথে লম্বভাবে অবস্থিত সমতলের উপর অবস্থিত সকল দিকের যে কোনো এক দিকেই হতে পারে, কিন্তু যে কোনো বিন্দুতে একটি বিশেষ মুহূর্তে কেবল একটি লব্ধি তড়িৎ ক্ষেত্রই থাকবে। এই তরঙ্গকে রৈখিক সমবর্তিত বলা হয়। যদি কোনো একটি বিন্দুতে এর এই সকল কম্পনের দিকের সাথে কেবল একটি দিকই থাকবে, অনেক সময় একে সমতল সমবর্তিত বা শুধু সমবর্তিত বলা হয়। সমবর্তিত অসমবর্তিত আলো নিচে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়েছে। দেখো একটি গোলাকার চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে তড়িৎ ভেক্টর ই, আর যা কাগজের তলের সাথে লম্ব, আর খাড়া তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে তড়িৎ ভেক্টর ই কাগজের তলের সমান্তরালে। এটা হলো অসমবর্তিত আলো আর এটা হলো সমবর্তিত আলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাড়া তীর চিহ্নটাই তড়িৎ ভেক্টর ই এর তলের সমান্তরালে আছে, একটি মাত্র তলে কম্পিত হচ্ছে এই ভেক্টরটা, এটা সমতল সমবর্তিত আলো। এখন সমবর্তিত আলো উৎপন্ন হয় কিভাবে? আমরা প্রতিফলনের দ্বারা সমতল সমবর্তিত আলোক উৎপন্ন করব। প্রতিফলনের দ্বারা ফরাসি বিজ্ঞানী মেলাজ দেখান যে অসমবর্তিত আলো যদি কাচপাতের উপর এখানে ধরো 57 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে যে রেখাটা প্রতিফলিত হবে সেই রেখাটা হবে সমতল সমবর্তিত। 50 কোণের থেকে যদি ভিন্নতর হয় তাহলে প্রতিফলিত রশ্মি আংশিকভাবে সমতল সমবর্তিত হবে। যখন আলোক রশ্মি 57 ডিগ্রি কোণে কাচপাতে আপতিত হবে, এই কোণটা হলে এই কোণটা হলে 57 ডিগ্রি, তখন সেটা সমতলভাবে সমর্থিত হবে। প্রতিফলিত রশ্মি প্রতিসরিত রশ্মির সাথে সমকোণে থাকে। এখানে যে প্রতিসরিত রশ্মি আর এই যে প্রতিফলিত রশ্মি, এই কোণটা 90 ডিগ্রি সমকোণে আছে। কাচের প্রতিসরাঙ্ক মিউ হলে স্নেলের সূত্র থেকে আমরা জানি মিউ ইকুয়াল টু sin θ1 বাই sin θ2। এখানে θ2 সমান সমান এখানে 90 ডিগ্রি মাইনাস θ1। তাহলে সমীকরণে θ2 এর মান বসালে আমরা পাই মিউ ইকুয়াল টু sin θ1 sin 90 ডিগ্রি মাইনাস θ1
মিউ ইকুয়াল টু সাইন থিটা 1 বাই কস থিটা 1, মিউ ইকুয়াল টু টেন থিটা 1। এখানে থিটা 1 কে সমাবর্তন কোণ বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো আলোক রশ্মি প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণ সমবর্তিত হয়, সেই কোণটাই হচ্ছে সমাবর্তন কোণ। সমীকরণের এইতে দেখতে পাচ্ছি যে সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান প্রতিসরাঙ্কের সমান। এটাই হলো ব্রুস্টারের সূত্র। দ্বি বা দ্বৈত প্রতিসরণ কাকে বলে? এই প্রতিসরণের মাধ্যমে কিভাবে সমবর্তিত আলো উৎপন্ন করা যায়, সেখানে দেখো আছে এমন কতগুলি ক্যালাস আছে যাদের মধ্যে আলোক রশ্মি গমন করলে এরা দুটি রশ্মি প্রতিসরিত হয়। এই ঘটনাকে দ্বৈত প্রতিসরণ বলে। এই সকল ক্যালাসকে বলা হচ্ছে দ্বৈত প্রতিসরক ক্যালাস। যেমন কোয়ার্টজ, ক্যালসাইট বা আইসল্যান্ড স্পার প্রভৃতি হলো দ্বৈত প্রতিসরক ক্যালাস। দুটি প্রতিসরক রশ্মির মধ্যে যে প্রতিসরণের সূত্র মেনে চলে তাকে সাধারণ রশ্মি বলে, যেমন ও রশ্মি। আর যেটি প্রতিসরণের সূত্র মেনে চলে না তাকে অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি রে বলা হয়, যেমন এখানে ই রশ্মি। ও রশ্মিটা প্রতিসরণের সূত্র মেনে চলেছে, এই জন্য এটা হলো অসাধারণ রশ্মি, অর্ডিনারি রে। আমরা সহজ একটা পরীক্ষার মাধ্যমে দ্বৈত প্রতিসরণ পর্যবেক্ষণ করব। এক টুকরা কাগজের কালির এক ফোঁটা নিয়ে তারপর ক্যালসাইট ক্যালাস রাখলে কালির ফোঁটার দুটি প্রতিবিম্ব দেখা যাবে। চিত্রে প্রদর্শিত মতো ক্যালাসটি ধীরে ধীরে ঘোরাতে থাকো। এই যে ক্যালাসের উপর খারাপভাবে চোখ রাখলে দেখা যাবে যে একটি প্রতিবিম্ব স্থির অবস্থায় আছে, কিন্তু অন্য প্রতিবিম্বটি ক্যালাসের ঘূর্ণনের সাথে ঘুরছে। স্থির বিম্বটি হচ্ছে সাধারণ বিম্ব, দ্বিতীয়টি হচ্ছে অসাধারণ বিম্ব। দেখা যাচ্ছে যে সাধারণ অসাধারণ উভয় রশ্মি সমতল সমবর্তিত। ও রশ্মির কম্পন ক্যালাসের প্রধান ছেদের তলের সাথে লম্ব বরাবর, পক্ষান্তরে ই রশ্মির কম্পন ক্যালাসের প্রধান ছেদের তল বরাবর হবে। সুতরাং দুটি রশ্মি সমতল সমবর্তিত এবং এদের কম্পন তল পরস্পরের সাথে লম্ব। এবার আসুন ম্যালাসের সূত্র আমরা আলোচনা করি। ম্যালাসের সূত্রটা কি? যখন কোনো অসমবর্তিত আলো পরপর একটি সমবর্তক ও একটি বিশ্লেষকের মধ্য দিয়ে যায়, তখন নির্গত রশ্মির তীব্রতা সমবর্তক বিশ্লেষকের সমবর্তন অক্ষদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্য দিয়ে যাওয়ার সময় তীব্রতা সমবর্তক বিশ্লেষকের অক্ষদের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক হয়। নিশ্চিত আলোক তীব্রতা যদি আই হয় আর সমবর্তন অক্ষদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আই সমানুপাতিক কস থিটা স্কয়ার। এটা হলো ম্যালাসের সূত্র। টুরমালিন পোলারিটি একটি সমবর্তক বিশ্লেষক হিসেবে এখানে ব্যবহার করা হয়। চিত্রে দেখা যাচ্ছে যে অসমবর্তিত আলোক পোলারয়েড পি এর উপর আপতিত হচ্ছে। পোলারয়েড সমবর্তন অক্ষ পোলারয়েড সমবর্তন অক্ষ হচ্ছে উলম্ব পোলারয়েডের মধ্যে যাওয়ার সময় আলো সমতল সমবর্তিত হবে, কম্পনের বিস্তার এই সমবর্তনের উপর আলোর পোলারয়েড কিউর উপর পড়ে। কিউর সমবর্তন অক্ষ আলোক সমবর্তন অক্ষের সাথে থিটা কোণে। এই যে কিউ এবং পি দেখছো পোলারয়েড, আর এখানে কিউ হলো পোলারয়েড। পড়ছে আলো পড়ে কিভাবে সমবর্তন অক্ষ তৈরি হচ্ছে দেখো। যখন 0 থেকে 90 ডিগ্রি বৃদ্ধি পায় তখন সঞ্চালিত আলোর তীব্রতার মান কমতে থাকে। যখন বাড়তে থাকে তখন আলোকের তীব্রতা বাড়তে থাকে এবং 180 ডিগ্রিতে সর্বোচ্চ মানে পৌঁছায়। আবার 270 ডিগ্রিতে আবার নেমে যায়, আবার 360 ডিগ্রিতে বেড়ে যাচ্ছে। বিষয়টা আমি আবার একটু আলোচনা করি। চিত্রে যে দেখালাম অসমবর্তিত আলোক পোলারয়েড পি এর উপর আপতিত হচ্ছে। পোলারয়েড সমবর্তন অক্ষ হচ্ছে উলম্ব। পোলারয়েডের মধ্যে যাওয়ার সময় আলো সমতল সমবর্তিত হবে, যার কম্পনের বিস্তার এ। এই সমবর্তিত আলো এরপর পোলারয়েড কিউ এর উপর পড়ে। কিউ এর সমবর্তন অক্ষ আলোর সমবর্তন অক্ষের সাথে থিটা কোণে আনত। কিউ পোলারয়েড অতিক্রমকারী কম্পনের বিস্তার যদি এই কস থিটা হয়, তাহলে আলোক তীব্রতা কম্পনের বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আই পাচ্ছি এ কস থিটা স্কয়ার, আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা। অর্থাৎ যেহেতু আই নট ইকুয়াল সমানুপাতিক এ স্কয়ার, এখানে আই নট হচ্ছে কিউ পোলারয়েড আপতিত আলোর তীব্রতা, থিটা হচ্ছে কিউ পোলারয়েডের সমবর্তন অক্ষ আপতিত আলোর সমবর্তন সমতলের অন্তর্ভুক্ত কোণ।
এখন যদি পোলারয়েড কিউকে সমবর্তন অভিমুখে কেন্দ্র করে আস্তে আস্তে ঘোরানো হয় এই যে কিউকে, এবং থিটার মান 0 থেকে 90 ডিগ্রিতে বৃদ্ধি পায়, তাহলে কিরকম হবে আমরা দেখতে পাচ্ছি। 90 ডিগ্রি তীব্রতা হ্রাস পেতে থাকে, বাড়তে থাকলে এটা তীব্রতা বৃদ্ধি পেতে থাকে 180 ডিগ্রিতে সর্বোচ্চ মানে পৌঁছায়, আবার 270 ডিগ্রিতে তীব্রতা কমতে থাকে এবং কমে কমে শূন্য মানে পৌঁছে, আবার 360 ডিগ্রিতে সর্বোচ্চ মানে পৌঁছায়। থিটা কোণের সাথে তীব্রতার এই পরিবর্তন চিত্রে লেখচিত্রে দেখানো হয়েছে। আজকে তোমাদের এই পর্যন্তই আমরা টপিকগুলো আলোচনা করলাম। এরপর তোমাদের কিছু প্রবলেম আছে বইতে, তোমরা করবা। যেমন কিছু কিছু প্রবলেম, আমি 4টা প্রবলেম এখানে উল্লেখ করব। দশা পার্থক্য দেওয়া আছে, বিন্দুদের পথ পার্থক্য কত। দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের কি সম্পর্ক, এই সমীকরণ থেকে বের করেছে। দুটি তরঙ্গের দশা পার্থক্য যদি পাই হয়, বিন্দুদের পথ পার্থক্য কত। আমরা দশা পার্থক্য জানি যে টুয়াইস বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, তাহলে পায়ের মানটা বের করে ফেললাম, পথ পার্থক্য পাচ্ছি ল্যামডা বাই 2। আবার আরেকটি গাণিতিক উদাহরণ, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, এই চির থেকে 1 মিলিমিটার দূরত্বে ডোরার ব্যবধান যদি এত মিলিমিটার পাওয়া গেল 0.295, এর আলোক তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আমরা জানি ঝালর প্রস্থের যে ইকুয়েশন ডেল এক্স ল্যামডা ডি বাই এ, এখানে ডেল এক্স হলো ডোরার ব্যবধান, চির দুটির মধ্যবর্তী দূরত্ব হলো এ, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর ডি হলো চির থেকে পর্দার দূরত্ব। কোন কোন মান দেওয়া আছে, ডেল এক্স এর মান দেওয়া আছে, চির দুটির মধ্যবর্তী দূরত্ব মান দেওয়া আছে, তাহলে এটা আমরা ডিটা বের করতে হবে। ডিটা বের করলাম, ডিটা যদি না, ডি এর মানও দেওয়া আছে এখানে 1 মিলিমিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করলাম, পেলাম 5900 অ্যাংস্ট্রম। এই অঙ্কের মধ্যে তাই দেখো 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 1 মিটার দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সহ্যের ব্যতিচারের অঙ্ক ব্যবহৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য পরপর দুটি উজ্জ্বল অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, ডোরা প্রস্থরা জানতে চাচ্ছে। আলোক তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব দেয়া আছে, চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে, তাহলে আমরা পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডোরা প্রস্থ ডেল এক্স হলো ল্যামডা ডি বাই 2 আমরা বের করলাম। দেখো পরবর্তী অঙ্কে কি দেয়া আছে, পরপর থেকে 0.03 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি চিরের জন্য 1.5 মিটার দূরে ডোরা তৈরি হলো। কেন্দ্রীয় চরণ থেকে 1 সেন্টিমিটার দূরে চতুর্থ উজ্জ্বল ডোরাটি তৈরি হলো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এখানে ডোরার ক্রমটা দেওয়া আছে, এনটা দেওয়া আছে, চতুর্থ ডোরা। চির দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা এ পেলাম, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে, ডোরার ক্রম দেওয়া আছে, কেন্দ্রীয় চরম বিন্দুর দূরত্ব এক্স এন দেওয়া আছে, কেন্দ্রীয় চরম থেকে এক্স এন এর মান দেওয়া আছে। তাহলে আমরা আলোক তরঙ্গ দৈর্ঘ্য কোন সূত্রটা, xn ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ, এই সূত্র থেকে আমরা এটা পেলাম 5000 অ্যাংস্ট্রম। আর এইভাবে প্রবলেমগুলি করব। আজকে সবাইকে ধন্যবাদ।